আগের দিন অ্যান্টিজেন সম্পর্কে আলোচনা করেছি। সম্পূর্ণ অ্যান্টিজেন এর রাসায়নিক প্রকৃতি সম্পর্কে আলোচনা করেছি এবং আমরা বলতে পারি যে অ্যান্টিজেনের বিভিন্ন বৈশিষ্ট্য আমরা আলোচনা করেছি। পাশাপাশি আমরা অ্যান্টিজেনের বিভিন্ন প্রকারভেদগুলো আলোচনা করেছি। এছাড়া আমরা হ্যাপটেন সম্পর্কে আলোচনা করেছি। ফলে আশা করছি অ্যান্টিজেন সম্পর্কে আর আলোচনা করার মতো বিশেষ কিছু নেই। তো আমরা একটু এগিয়ে যাব। আমরা আজকে অ্যান্টিবডি সম্পর্কে আলোচনা করে নেব। অ্যান্টিবডি, ঠিক আছে, একটু দেখে নেবে। অ্যান্টিবডি আচ্ছা, অ্যান্টিবডি আমরা বলতে পারি যে দেহে প্রবিষ্ট নির্দিষ্ট অ্যান্টিজেন বা অ্যান্টিজেনের প্রভাবে বলা যেতে পারে যে বি লিম্ফোসাইট মাথায় রাখবে। দেহে প্রবিষ্ট নির্দিষ্ট অ্যান্টিজেনের প্রভাবে বি লিম্ফোসাইটের অন্তর্গত আমরা বলতে পারি যে প্লাজমা কোষ থেকে বলা যেতে পারে যে গ্লাইকোপ্রোটিন উৎপন্ন হয়, ঠিক আছে। আমরা বলতে পারি যে যা ওই নির্দিষ্ট অ্যান্টিজেনের বা অ্যান্টিজেনকে ধ্বংস করে বা প্রশমিত করে। আমরা বলতে পারি নিউট্রালাইজ করে, প্রশমিত করে বলা যেতে পারে, প্রশমিত এমনকি প্রতিহত করে। আমরা বলতে পারি প্রশমিত বা প্রতিহত করে। আমরা বলতে পারি যে তাকে অ্যান্টিবডি বলে, তাকে মূলত অ্যান্টিবডি বলা হয়। তো দেখো, এর পূর্বেও আলোচনা হয়েছে অ্যান্টিবডি সম্পর্কে। আমরা দেখেছি যে অ্যান্টিজেন মূলত বিজাতীয় হয়ে থাকে, অর্থাৎ দেহের বাইরে থেকে দেহের ভেতরে প্রবেশ করে আমরা বলতে পারি। আমরা আলোচনা করে বুঝতে পেরেছি যে এই অ্যান্টিজেন যখন দেহে প্রবেশ করে মূলত এটি আমাদের দেহের অনাক্রম্যতাকে উদ্দীপিত করে, অ্যান্টিবডি উৎপাদনকে উদ্দীপিত করে বলা যেতে পারে। তো স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে এই অ্যান্টিবডি আমাদের দেহের ভেতরে উৎপন্ন হয়। মাথায় রাখবে যে এই অ্যান্টিবডি আমাদের দেহের ভেতরে উৎপন্ন হয়, অ্যান্টিজেনের বিরুদ্ধে উৎপন্ন হয়ে থাকে। তো আমরা বলতে পারি যে দেহে প্রবিষ্ট নির্দিষ্ট, তো মাথায় রাখবে যে এগুলো মূলত নির্দিষ্ট অ্যান্টিজেনের বিরুদ্ধে উৎপন্ন হয়। তাহলে এই অ্যান্টিবডির একটি বৈশিষ্ট্য আমরা বলতে পারি নির্দিষ্টতা দেখা যেতে পারে, অর্থাৎ স্পেসিফিসিটি বলতে পারি। নির্দিষ্টতা হচ্ছে একটি বৈশিষ্ট্য। মূলত আরেকটি বৈশিষ্ট্য আমরা যদি দেখে নিই তাহলে দেখব যে এগুলি বি লিম্ফোসাইটের অন্তর্গত প্লাজমা কোষ থেকে উৎপন্ন হয়। মাথায় রাখতে হবে যে এগুলি কোথায় থেকে উৎপন্ন হয়, এগুলি বি লিম্ফোসাইট। তাহলে এর উৎপন্ন আরেকটি বৈশিষ্ট্য আমরা আলোচনা করলে দেখব যে এগুলি মূলত বি লিম্ফোসাইট থেকে উৎপন্ন হয়ে থাকে,
বি লিম্ফোসাইট তার প্লাজমা কোষ থেকে, প্লাজমা সেল থেকে মূলত এগুলি উৎপন্ন হয় আমরা বলতে পারি, প্লাজমা সেল মাথায় রাখবো। ঠিক আছে, পাশাপাশি আমরা দেখে নেব যে এর রাসায়নিক প্রকৃতি হচ্ছে এগুলি গ্লাইকোপ্রোটিন ধর্মীয় আমরা বলতে পারি, অর্থাৎ এই অ্যান্টিবডি এর রাসায়নিক প্রকৃতি এগুলি মূলত গ্লাইকোপ্রোটিন ধর্মীয় হয়ে থাকে, গ্লাইকোপ্রোটিন ধর্মীয়, এটাও মাথায় রাখবো। তাহলে এখান থেকে আমরা তিনটে বৈশিষ্ট্য এমনি উল্লেখ করতে পারি। এক, রাসায়নিক প্রকৃতি অ্যান্টিবডি, সেটি হচ্ছে গ্লাইকোপ্রোটিন ধর্মীয়। দ্বিতীয় হচ্ছে এটি কোথায় থেকে উৎপন্ন হয় না, এটি দেহের অভ্যন্তরে উৎপন্ন হয়, এটি অ্যান্টিজেনের বিরুদ্ধে উৎপন্ন হয় এবং এটি বি লিম্ফোসাইটের প্লাজমা সেল থেকে উৎপন্ন হয়। অ্যান্টিবডির ক্ষেত্রে আমরা নির্দিষ্টতা দেখতে পাই, আমরা বলতে পারি যে নির্দিষ্ট অ্যান্টিজেনের বিরুদ্ধেই মূলত এগুলি উৎপন্ন হয়ে থাকে বা এগুলি ক্রিয়া করে, নির্দিষ্ট অ্যান্টিজেনের বিরুদ্ধে উৎপন্ন হয় এবং নির্দিষ্ট অ্যান্টিজেনকে ধ্বংস করে আমরা বলতে পারি। পাশাপাশি আমরা দেখে নেব যে নির্দিষ্ট অ্যান্টিজেনকে যেমন ধ্বংস করে, আমরা দেখে নেব যে যখন এই অ্যান্টিবডি অ্যান্টিজেনের সঙ্গে বিক্রিয়ায় সংগঠিত হয় তখন আমরা বলতে পারি যে বিভিন্ন ধরনের আমরা রিয়াকশন পেয়ে থাকি, প্রতিক্রিয়া দেখতে পাই। যেমন এক হচ্ছে আমরা দেখব যে সেই অ্যান্টিজেনকে অনেক ক্ষেত্রে প্রশমিত করে, অ্যান্টিজেন অ্যান্টিবডির বিক্রিয়ার ফলে আমরা দেখব যে অ্যাগ্লুটিনেশন হয়। অ্যাগ্লুটিনেশন আমি এখানে আলাদা করে লিখছি, যখন মূলত একটি অ্যান্টিজেন একটি অ্যান্টিবডির সঙ্গে বিক্রিয়ায় সংগঠিত হয় তখন আমরা বলতে পারি যে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যেতে পারে, অর্থাৎ অ্যান্টিজেনকে নিউট্রালাইজ করতে পারে, নিউট্রালাইজ অর্থাৎ তার যে ক্ষতিকারক দিক রয়েছে সেই ক্ষতিকারক দিককে প্রশমিত করতে পারে। অ্যাগ্লুটিনেশন দেখা যেতে পারে, অ্যাগ্লুটিনেশন দেখা যেতে পারে। এছাড়া আমরা বলতে পারি যে বিশেষ করে লাইসিস অর্থাৎ অ্যান্টিজেনকে ভেঙে দিয়ে, অ্যান্টিজেন যদি কোনো প্রোটিন জাতীয় পদার্থ হয় তাহলে তার ভাঙন ঘটিয়ে তাকে ভেঙে দিয়ে মূলত আমরা দেখব তাকে ধ্বংস করতে পারে, অর্থাৎ লাইসিস হতে পারে, লাইসিস হতে পারে, লাইসিস মানে ভাঙন, বিশ্লিষ্টকরণ হতে পারে আমরা বলতে পারি। অপরদিকে আমরা দেখে নেব যে এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি বিক্রিয়ার ফলে মূলত অপসোনাইজেশন এবং আমরা বলতে পারি যে বিশেষ করে কমপ্লিমেন্ট তন্ত্র দেহে সক্রিয় হয়ে থাকে, কমপ্লিমেন্ট তন্ত্র দেহে সক্রিয় হয়ে থাকে, কমপ্লিমেন্ট সিস্টেম তার অ্যাক্টিভেশন হয়ে থাকে, অ্যাক্টিভেশন হয়ে থাকে। আবার একবার বলছি, অ্যান্টিজেন কি সেটা যদি আলোচনা করা যায় তাহলে আমরা বুঝবো যে অ্যান্টিজেনের ক্ষেত্রে আমরা নির্দিষ্টতা দেখতে পাই, অর্থাৎ অ্যান্টিবডি কি আমরা যদি আলোচনা করি তাহলে আমরা দেখব যে অ্যান্টিবডির ক্ষেত্রে নির্দিষ্টতা দেখা যায়, নির্দিষ্টতা অর্থাৎ স্পেসিফিসিটি অর্থাৎ নির্দিষ্ট অ্যান্টিজেনের বিরুদ্ধেই মূলত আমরা দেখব যে এই অ্যান্টিবডি উৎপন্ন হয়, অর্থাৎ দেহে যদি কোনো অ্যান্টিজেন প্রবেশ করে সেই অ্যান্টিজেনের বিরুদ্ধেই তখন আমার দেহের অভ্যন্তরে অ্যান্টিবডি উৎপন্ন হবে আমরা বলতে পারি। পাশাপাশি আমরা দেখব যে এই অ্যান্টিবডি মূলত আমাদের দেহে বি লিম্ফোসাইট অ্যাকচুয়ালি যদি দেখি তাহলে এক প্রকার অ্যাগ্রানুলোসাইট অর্থাৎ দানাবিহীন ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা, দানাবিহীন আমরা বলতে পারি যে ডাব্লিউবিসি। তো আশা করছি আলাদা করে হয়তো এই মুহূর্তে দানাবিহীন শ্বেত রক্তকণিকা আলোচনা করার প্রয়োজন নেই। তো বি লিম্ফোসাইট অর্থাৎ দানাবিহীন শ্বেত রক্তকণিকা বিশেষ করে প্লাজমা সেল থেকে, প্লাজমা কোষ থেকে উৎপন্ন হয়।
আমরা দেখে নেব যে এর রাসায়নিক প্রকৃতি হচ্ছে এটি গ্লাইকোপ্রোটিন ধর্মীয় হয়ে থাকে। গ্লাইকোপ্রোটিন আমরা আশা করছি সকলেই জানি যে শর্করার সঙ্গে যখন প্রোটিন যুক্ত হয় তখন মূলত গ্লাইকোপ্রোটিন যৌগ গঠিত হয়। তো গ্লাইকোপ্রোটিন ধর্মীয় হয়ে থাকে আমরা বলতে পারি। পাশাপাশি আমরা দেখে নেব যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির বিক্রিয়ার ফলে বা অ্যান্টিজেন যখন অ্যান্টিবডির সঙ্গে বিক্রিয়া সংগঠিত হয় আমরা দেখব যে মূলত অ্যান্টিজেনকে অ্যান্টিবডি প্রশমিত করতে পারে, নিউট্রালাইজ করতে পারে দলবদ্ধকরণের মাধ্যমে। অ্যাগ্লুটিনেশন বলতে এখানে আমরা বলতে পারি যে দলবদ্ধকরণ। আমরা অবশ্যই আমাদের সুযোগ রয়েছে, আমরা এই দলবদ্ধকরণের প্রক্রিয়া আলোচনা করব। অ্যাগ্লুটিনেশন দেখো, এই অ্যাগ্লুটিনেশনটা আমরা এর পূর্বেও আলোচনা করেছি, বিশেষ করে যখন আমরা দেখেছি যে আরবিসি পৃষ্ঠতলে যে অ্যান্টিজেন এবং রক্তরসে যে অ্যান্টিবডি থাকে, যেমন রক্তের গ্রুপ আলোচনা করতে গিয়ে আমরা দেখেছি যে এই অ্যান্টিজেন আরবিসির পৃষ্ঠতলে যে অ্যান্টিজেন এবং বিশেষ করে রক্তরসে যে অ্যান্টিবডি মূলত যদি তার বিক্রিয়া ঘটে তাহলে আমরা দেখব যে তার অ্যাগ্লুটিনেশন হয়ে থাকে, অ্যাগ্লুটিনিন। এবং আমরা বলতে পারি অ্যাগ্লুটিনিন বলতে অ্যান্টিজেনকে নির্দেশ করছে। আর স্বাভাবিকভাবে রক্তরসে আমরা দেখব যে এই অ্যান্টিবডির উপস্থিতি দেখা যায়। মূলত এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপস্থিতিতে আমরা বলতে পারি যে দলবদ্ধকরণ বা অ্যাগ্লুটিনেশন হয়ে থাকে। তো অ্যাগ্লুটিনেশনটা হয়তো এর আগেও আমরা আলোচনা করেছি, তাও আরও একবার অবশ্যই আলোচনা করব যে প্রক্রিয়াটা কী, চেষ্টা করব সুযোগ করে যে প্রক্রিয়াটা কি সেটা আলোচনা করার। একইভাবে আমরা দেখব যে অ্যান্টিজেন অ্যান্টিবডির বিক্রিয়ার ফলে লাইসিস হতে পারে। লাইসিস বলতে অ্যান্টিবডি অ্যান্টিজেনের বিশ্লিষ্টকরণ ঘটাতে পারে, বিশ্লিষ্টকরণের মাধ্যমে তাকে ধ্বংস করতে পারে। পাশাপাশি আমরা আরও দুটো নতুন প্রক্রিয়া এখানে দেখতে পাচ্ছি। এক হচ্ছে অপসোনাইজেশন বলা হয়। অপসোনাইজেশনটা অবশ্যই আলোচনা করব। আপাতত শুধু এইটুকুই জেনে রাখবো যে অপসোনাইজেশনের মাধ্যমে মূলত এই অ্যান্টিবডি অ্যান্টিজেনকে ধ্বংস করে। একইভাবে দেহে একটি তন্ত্র আমরা দেখব যে উদ্দীপ্ত হয়, বা আমরা বলতে পারি দেহে একটি তন্ত্র মূলত সক্রিয় হয়ে থাকে, তাকে বলা হয় যে কমপ্লিমেন্ট তন্ত্র। তো এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির বিক্রিয়ার ফলে কমপ্লিমেন্ট তন্ত্র সক্রিয় হয়ে থাকে আমরা বলতে পারি। তো স্বাভাবিকভাবে অ্যান্টিজেন ও অ্যান্টিবডির বিক্রিয়ার ফলে মূলত এই সকল বিক্রিয়াগুলি বা প্রতিক্রিয়াগুলি আমরা পেয়ে থাকি। তো এই হচ্ছে মূলত আমরা বলতে পারি অ্যান্টিবডি। অ্যান্টিবডির আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে, আমরা আলোচনা করে নেব, একটু দেখে নাও, তারপর এগিয়ে যাও। ঠিক আছে, আমি এইটুকু অংশ মুছে দিচ্ছি, আমি এগিয়ে যাব। আচ্ছা, আমরা অ্যান্টিবডির কিছু বৈশিষ্ট্য আলোচনা করেছি, যেমন এর রাসায়নিক প্রকৃতি। এটি আমরা বলতে পারি গ্লাইকোপ্রোটিন ধর্মী হয়ে থাকে। এর নির্দিষ্টতা দেখা যায়। দেখো, যেমন অ্যান্টিজেনের ক্ষেত্রেও যখন আমরা বৈশিষ্ট্য আলোচনা করেছি, আমরা মূলত দেখেছি যে অ্যান্টিজেনের ক্ষেত্রেও আমরা নির্দিষ্টতা দেখতে পাই, স্পেসিফিসিটি, অর্থাৎ নির্দিষ্ট অ্যান্টিজেন নির্দিষ্ট অ্যান্টিবডি উৎপাদনকে উদ্দীপ্ত করে থাকে। এটা আমরা এর পূর্বে আলোচনা করে পেয়েছি। তো একইভাবে আমরা দেখেছি যে বি লিম্ফোসাইট থেকে উৎপন্ন হয়ে থাকে। তো এই সকল বৈশিষ্ট্য ছাড়াও আমরা অ্যান্টিবডির আরও কিছু বৈশিষ্ট্য পেয়ে থাকি। অ্যান্টিবডি তার বৈশিষ্ট্য, আচ্ছা, আমি অ্যান্টিবডির বৈশিষ্ট্য আলোচনা করার পূর্বে একবার জিজ্ঞেস করে নিতে চাই যে তোমরা সকলেই ঠিকঠাক শুনতে পাচ্ছ বা দেখতে পাচ্ছ? আচ্ছা, ঠিক আছে। তো প্রথমেই অণুর প্রকৃতি, রাসায়নিক প্রকৃতি আমরা পূর্বেই আলোচনা করেছি। রাসায়নিক প্রকৃতি অর্থাৎ গ্লাইকোপ্রোটিন ধর্মীয় হয়ে থাকে। তো অণুর প্রকৃতি আমরা বলতে পারি যে এটি মনোমার হতে পারে, এটি বলা যেতে পারে যে ডাইমার হতে পারে,
এবং আমরা বলতে পারি যে পেন্টামার হতে পারে, পেন্টামারও হতে পারে। আমরা যদি দেখি তাহলে মূলত এই অ্যান্টিবডি গ্লাইকোপ্রোটিন ধর্মী, অর্থাৎ শর্করা ও প্রোটিনের সমন্বয়ে গঠিত। তো প্রোটিন স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে পলিপেপটাইড শৃঙ্খল প্রকৃতির বা পলিপেপটাইড শৃঙ্খল নিয়ে গঠিত। তো এর পলিপেপটাইড শৃঙ্খল যদি আমরা আলোচনা করে দেখি, পলিপেপটাইড শৃঙ্খল যদি আমরা আলোচনা করে দেখি তাহলে আমরা দেখব যে মূলত মনোমারের ক্ষেত্রে মোট চারটি পলিপেপটাইড শৃঙ্খল দেখা যায়, পলিপেপটাইড চেন আমরা পেয়ে থাকি, পলিপেপটাইড চেন পেয়ে থাকি। একইভাবে আমরা দেখব যে ডাইমারের ক্ষেত্রে মোট স্বাভাবিকভাবে ডাইমারের ক্ষেত্রে আমরা বলতে পারি যে 8টি পলিপেপটাইড চেন পাওয়া যায় এবং পেন্টামারের ক্ষেত্রে সেটা আমরা বলতে পারি যে 20টি পলিপেপটাইড শৃঙ্খল পাওয়া যাবে। এটা স্বাভাবিক ব্যাপার, এটা স্বাভাবিক ঘটনা, ফলে আশা করছি ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। মনোমার মোট 4টি পলিপেপটাইড শৃঙ্খল নিয়ে গঠিত, ডাইমার মোট 8টি পলিপেপটাইড শৃঙ্খল নিয়ে গঠিত এবং পেন্টামার মোট 20টি পলিপেপটাইড শৃঙ্খল নিয়ে গঠিত। সাধারণত এর যদি আণবিক ভর আমরা আলোচনা করি, আণবিক ভর যদি আলোচনা করে দেখি তাহলে দেখব যে প্রায় 1.5 লক্ষ ডাল্টন থেকে 9 লক্ষ ডাল্টন হয়ে থাকে, 1.5 লক্ষ ডাল্টন থেকে 9 লক্ষ ডাল্টন হয়ে থাকে। ডাল্টন এটা মূলত আণবিক ভর। আমরা অ্যান্টিজেনের ক্ষেত্রে দেখেছি যে মূলত অ্যান্টিজেনের বৈশিষ্ট্য হচ্ছে যে 10,000 ডাল্টনের বেশি হওয়া যায়। এখানে অ্যান্টিবডির ক্ষেত্রে দেখছি যে মূলত এগুলি 1.5 লক্ষ ডাল্টন থেকে বলা যেতে পারে যে 9 লক্ষ ডাল্টনের আণবিক ভর বিশিষ্ট হয়ে থাকে। বলছে অ্যান্টিজেনের সঙ্গে সংযুক্তি আমরা যদি আলোচনা করে দেখি, অ্যান্টিজেনের সঙ্গে সংযুক্তি, দেখো এর আগে বলে দেওয়া হয়েছে, একটু যদি লক্ষ্য করে দেখো দুটো ইম্পর্টেন্ট টার্ম এর পূর্বে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ অ্যান্টিজেনের যে অংশের সঙ্গে মূলত অ্যান্টিবডি যুক্ত হয় তাকে এপিটোপ বলে, এপিটোপ। ঠিক একইভাবে আলোচনা করা হয়েছে, আমরা বলতে পারি যে অ্যান্টিবডির যে অংশের সঙ্গে অ্যান্টিজেন যুক্ত হয় তাকে প্যারাটোপ বলে, প্যারাটোপ। তো আমরা বলতে পারি যে একটি অ্যান্টিজেন অ্যান্টিবডির সঙ্গে প্যারাটোপের মাধ্যমে এবং এপিটোপের মাধ্যমে যুক্ত হয়, অর্থাৎ এপিটোপ বলা যেতে পারে যে প্যারাটোপের সঙ্গে যুক্ত হয়, প্যারাটোপের সঙ্গে যুক্ত হয়। এই এপিটোপ এবং প্যারাটোপ এই দুটোই হচ্ছে খুবই ইম্পর্টেন্ট টার্ম, মাথায় রাখতে হবে। এপিটোপ মূলত আমরা অ্যান্টিজেনের ক্ষেত্রে পেয়ে থাকি, অ্যান্টিজেনের অংশকে বলে, প্যারাটোপ মূলত অ্যান্টিবডির অংশকে বলা হয়। ঠিক আছে, এইটুকু আমরা অবশ্যই চেষ্টা করব মাথায় রাখার। এছাড়া আমরা দেখেছি যে অ্যান্টিবডি সাধারণত মনোমার হতে পারে, ডাইমার হতে পারে এবং আমরা বলতে পারি পেন্টামার হতে পারে। তো সাধারণত মনোমারের সঙ্গে আমরা বলতে পারি যে 2টি অ্যান্টিজেন যুক্ত হয়, মনোমারের সঙ্গে মোট 2টি অ্যান্টিজেন যুক্ত হয়, এটা আমরা বলতে পারি। যেমন মনোমারের সঙ্গে 2টো অ্যান্টিজেন যুক্ত হয়, একইভাবে আমরা বলতে পারি ডাইমারের সঙ্গে 2x2 অর্থাৎ মোট 4টি অ্যান্টিজেন যুক্ত হতে পারে। মাথায় রাখবে, ডাইমারের সঙ্গে মোট 4টি অ্যান্টিজেন যুক্ত হতে পারে। একইভাবে
পেন্টামার যদি আলোচনা করা হয়, পেন্টামার যদি আলোচনা করে দেখি, তাহলে পেন্টামারের সঙ্গে আমরা বলতে পারি যে পেন্টা মানে 5, পেন্টা মানে 5, তাহলে মোট 5 ইন্টু 2 অর্থাৎ 10টি অ্যান্টিজেন যুক্ত হতে পারে। আমরা এই মোনোমার, ডাইমার এবং পেন্টামারটা চেষ্টা করব অবশ্যই আলাদা করে বুঝে নেওয়ার। তো আপাতত শুধু দেখে নেব যে পলিপেপটাইড শৃঙ্খল মোনোমার হতে পারে, ডাইমার হতে পারে, পেন্টামার হতে পারে। আর স্বাভাবিকভাবে মোনোমারের সঙ্গে দুটো অ্যান্টিজেন যুক্ত হয়। মোনোমার, মোনোমার বলতে একক কেউ নির্দেশ করছে, তার সঙ্গে দুটি অ্যান্টিজেন যুক্ত হতে পারে। ডাইমারের সঙ্গে আমরা দেখব যে 4টি অ্যান্টিজেন যুক্ত হতে পারে। আর পেন্টামার কথার অর্থ হচ্ছে 5, ফলে 5 ইন্টু 2 অর্থাৎ দ্বিগুণ করলে আমরা দেখব যে মোট 10টি অ্যান্টিজেন যুক্ত হতে পারে। ঠিক আছে, অ্যান্টিজেন যুক্ত হতে পারে, এখানে লিখে দিচ্ছি, অ্যান্টিজেন যুক্ত হতে পারে। এটা আমরা অবশ্যই চেষ্টা করব মাথায় রাখার। আমরা অ্যান্টিজেন অ্যান্টিবডির যে গঠন, সেই গঠন আলোচনা করলে সাধারণত এই মোনোমার, ডাইমার এবং পেন্টামার সম্পর্কে ধারণা পেয়ে থাকি, মাথায় রাখবে। ঠিক আছে, বুঝে এরপর সরাসরি চলে যাব অ্যান্টিবডির গঠন। একটা আদর্শ অ্যান্টিবডির গঠনটা একটু আলোচনা করে নেওয়ার চেষ্টা করব, একটু দেখে নেবে, তারপর এগিয়ে যাব। আচ্ছা, মুছে দিন। একটা আদর্শ অ্যান্টিবডি গঠন, তো আশা করছি মোটামুটি এই আদর্শ অ্যান্টিবডির গঠন সম্পর্কে সকলেরই প্রায় আমরা বলতে পারি যে ধারণা রয়েছে, কারণ এবছর টেস্টে আমরা এই প্রশ্ন পেয়েছিলাম। তো আমি একটু চেষ্টা করব এটাকে এঁকে নেওয়ার। তো একটু ধৈর্য ধরে তোমরাও চেষ্টা করবে এঁকে নেওয়ার, বা আমি বলতে পারি যে তোমরা একটু দেখে নেবে।
আচ্ছা, আমি বলি, হয়তো অনেকের এই জায়গাটা অসুবিধা হতে পারে। এটা কিছুই নয়, এই জায়গায় মূলত শুধু এরকম দুটো ডট দিয়ে ডটগুলোকে জয়েন করা হয়েছে, ঠিক আছে? আমি পাশে লিখে দিলাম, দুটো এরকম ডট দিয়ে, মূলত বলতে পারো যে ডট দিয়ে এইভাবে ডটগুলোকে জয়েন করা হয়েছে, ঠিক আছে? আশা করছি অসুবিধা হওয়ার কথা নয়, ঠিক আছে? একটু দেখে নেন। মূলত আমরা দেখব যে এটি হচ্ছে কার্বক্সিল প্রান্ত, এটি অ্যামাইনো প্রান্ত আমরা বলতে পারি। একইভাবে এটিও অ্যামাইনো প্রান্ত, অ্যামাইনো প্রান্ত, এটিও অ্যামাইনো প্রান্ত, এটি কার্বক্সিল প্রান্ত, এটিও কার্বক্সিল প্রান্ত। একটা পলিপেপটাইড শৃঙ্খলে আমরা দুটো টার্মিনাল বা দুটো প্রান্ত পেয়ে থাকি, এক অ্যামাইনো প্রান্ত পেয়ে থাকি, এক কার্বক্সিল প্রান্ত পেয়ে থাকি। তো আশা করছি অসুবিধা হওয়ার কথা নয়। এই পলিপেপটাইড শৃঙ্খল, এটা বুঝতেই পারছো যে কন্টিনিউয়াস, এবং এইটি হচ্ছে অ্যামাইনো প্রান্ত, এইটি হচ্ছে কার্বক্সিল প্রান্ত। একইভাবে এটার ক্ষেত্র, এটি অ্যামাইনো প্রান্ত, এটি কার্বক্সিল প্রান্ত। এটার ক্ষেত্রে যদি দেখি, তাহলে এর ক্ষেত্রে এটি অ্যামাইনো প্রান্ত, আর অপরদিকে এইটি হচ্ছে আমরা বলতে পারি কার্বক্সিল প্রান্ত। এই দুটো উভয়, ঠিক আছে? একটু দেখে নেব যে মূলত এই বন্ধনীটাকে যেটা এখানে করা হয়েছে বিভিন্ন স্থানে, এই বিভিন্ন স্থানে যে এটা একটা বন্ধনী নির্দেশ করা হচ্ছে, এটাকে ডাইসালফাইড বন্ধনী বলা হয়, ডাইসালফাইড বন্ড বলা হয়ে থাকে, ডাইসালফাইড বন্ধনী। তাহলে বুঝতেই পারছি যে এই স্থানে, এই স্থানে এবং এই স্থানে, এই সকল স্থানে এগুলো হচ্ছে ডাইসালফাইড বন্ধনী বলা যেতে পারে। আচ্ছা, আমরা এই অংশটাকে সাধারণত বলে থাকি FAB, ফ্র্যাগমেন্ট অ্যান্টিবডি, ফ্র্যাগমেন্ট অ্যান্টিবডি বলা হয়। F কথার অর্থ হচ্ছে ফ্র্যাগমেন্ট এবং AB কথার অর্থ হচ্ছে অ্যান্টিবডি। ঠিক একইভাবে পরবর্তী অংশ বলতে পারো যে এইটুকু অংশ, আমি অন্য কালি দিয়ে এটাকে চিহ্নিত করে দিচ্ছি, অর্থাৎ আমরা বলতে পারি যে এইটুকু অংশ হচ্ছে বিশেষ করে এফসি অংশ। এফসি, এফসি বলতে ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেশন নির্দেশ করে। ফ্র্যাগমেন্ট, এফ কথার অর্থ ফ্র্যাগমেন্ট, ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেশন কে নির্দেশ করে, এফসি অংশ বলে, ঠিক আছে? ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেশন বলা হয়। সাধারণত আমরা বলতে পারি যে এই একটা আদর্শ অ্যান্টিবডির বিভিন্ন অংশ আমরা দেখতে পারি, অর্থাৎ ওপরের এইটুকু অংশ ধরে নেওয়া যেতে পারে যে এইটুকু অংশ, এক হচ্ছে এই দিকটা, এক হচ্ছে এই দিকটা। তো আমরা যদি আলোচনা করি, তাহলে আমরা দেখব যে বিশেষ করে এই অংশটাকে ভ্যারিয়েবল অঞ্চল বলা হয়। ভ্যারিয়েবল অর্থাৎ ভি, পরিবর্তনশীল। ভি কথার অর্থ হচ্ছে আমরা বলতে পারি ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল মানে পরিবর্তনশীল, পরিবর্তনশীল বলতে পারি। একইভাবে এই অংশটাকে, পরবর্তী অংশটাকে, অর্থাৎ এই সম্মুখপ্রান্তে মানে অগ্রভাগের অংশটাকে যেমন ভ্যারিয়েবল বা ভি দিয়ে চিহ্নিত করা হয়, সেরকম আমরা দেখব যে বাকি পরবর্তী অংশটাকে সি দ্বারা চিহ্নিত করা হয়। অর্থাৎ সি বলতে কনস্ট্যান্ট বা ধ্রুবককে নির্দেশ করছে, কনস্ট্যান্ট বা ধ্রুবককে নির্দেশ করছে, ঠিক আছে?
তো আশা করছি অসুবিধা হওয়ার কথা নয়। অর্থাৎ এইটুকু অংশই শুধু হচ্ছে ভ্যারিয়েবল ভি, আর বাকি সম্পূর্ণ অংশটাই হচ্ছে কনস্ট্যান্ট বা আমরা বলে থাকি ধ্রুবক। অর্থাৎ এই অংশের পরিবর্তন দেখা যায়। এবার আমি একটু ক্লিয়ার করে দিতে চাই, এই অংশের পরিবর্তন বলতে আমরা বলতে পারি যে বিশেষ করে যে দেখো অ্যান্টিজেনের পরিবর্তন হয়, অর্থাৎ দেহে যে সকল অ্যান্টিজেন প্রবেশ করে সেটা ভিন্ন প্রকৃতির হয়ে থাকে। তো আমরা দেখে নেব যে অ্যান্টিবডির যে ধ্রুবক অংশ কনস্ট্যান্ট যে রিজিয়ন সেটার কোনো রকম পরিবর্তন হয় না, এবং আমরা বলতে পারি যে অ্যান্টিজেনের নির্দিষ্টতার উপর নির্ভর করে বা অ্যান্টিজেনের নির্দিষ্টতা হচ্ছে যেহেতু অ্যান্টিবডির বৈশিষ্ট্য, ফলে বলা যেতে পারে যে অ্যান্টিজেনের গঠন অনুসারে বা গঠন অনুযায়ী আমরা দেখব যে এই পরিবর্তনশীল অঞ্চলের পরিবর্তন ঘটে, অর্থাৎ এই অংশের। এবার এখানে একটু বলে দিতে চাই, অ্যাকচুয়ালি আমরা যদি দেখি তাহলে এই দুটো অংশে সাধারণত অ্যান্টিজেন যুক্ত হয়। আমরা এই দুটো অংশকে প্যারাটোপ বলতে পারি, প্যারাটোপ বলতে পারি, কারণ আমরা এর পূর্বে আলোচনা করে দেখেছি যে অ্যান্টিবডির যে অংশে অ্যান্টিজেন যুক্ত হয় তাকে প্যারাটোপ বলে। তাহলে এই অংশে মূলত অ্যান্টিজেন যুক্ত হয়ে থাকে আর এই অংশকে প্যারাটোপ বলে। আর ওই অ্যান্টিজেনের বিভিন্নতা আমরা দেখতে পাই, আর সেই অ্যান্টিজেনের বিভিন্নতার ফলে এই পরিবর্তনশীল অঞ্চলের পরিবর্তন ঘটে এবং সেই অ্যান্টিজেনের গঠন অনুযায়ী তার পরিবর্তন ঘটে এবং এই অংশটি আমরা বলতে পারি যে অ্যান্টিজেনের সঙ্গে আবদ্ধ হয় এবং অ্যান্টিজেনকে ধ্বংস করে। একটা আদর্শ অ্যান্টিবডি বলতে আমরা ডাইমার, অর্থাৎ এটা আমরা মোনোমার, এটা হচ্ছে মূলত একটা বলা যেতে পারে কি না মোনোমার একক। আমরা দেখেছি যে একটা মোনোমারে দুটো অ্যান্টিজেন যুক্ত হতে পারে, দুটো অ্যান্টিজেন যুক্ত হতে পারে। যদি দেখো, সকলে হয়তো নোট ডাউন করেছো, তাহলে তোমরা যদি একটু দেখো তাহলে মোনোমারে দুটি অ্যান্টিজেন যুক্ত হতে পারে। কেন বলা হয়েছে? কারণ এই প্যারাটোপে একটি অ্যান্টিজেন এবং এই প্যারাটোপে একটি অ্যান্টিজেন যুক্ত হতে পারে। তো আশা করছি অসুবিধা হওয়ার কথা নয়। আমরা এগিয়ে যাব, আমরা পাশাপাশি দেখে নেব যে এই আদর্শ অ্যান্টিবডির গঠনে আর কি দেখা যায়। তো আশা করছি সকলেই প্রায় লেবেলিং করে নিয়েছো। তো আমি এই অংশটি মুছব এবং চেষ্টা করব এই চিত্রের ব্যাখ্যা দেওয়ার। দেখে নাও, প্রথমেই দেখব যে একটি আদর্শ অ্যান্টিবডি মূলত আমরা বলতে পারি যে ওয়াই আকৃতি বিশিষ্ট। তো একটু এখানে আলাদা করে বলে দেওয়া দরকার আছে যে এটা হয়তো যেমন আমরা বইয়ে যে চিত্র পেয়ে থাকি বা পরীক্ষায় যে চিত্র আমাদের অঙ্কন করতে হয়, ভালো করে অঙ্কন করতে হয়, তো আমরা এইভাবে চেষ্টা করি অঙ্কন করার। কিন্তু যদি সরল করে অঙ্কন করে দেখি তাহলে চিত্রটা অ্যাকচুয়ালি এরকম হবে, চিত্রটা অ্যাকচুয়ালি হওয়ার কথা এরকম। তো স্বাভাবিকভাবে বুঝতে পারছি যে এটি ওয়াই আকৃতি বিশিষ্ট, এটি ওয়াই আকৃতি বিশিষ্ট। ঠিক আছে, আমি ছোট্ট করে পাশে এখানে এঁকে রাখছি। প্রথম, ওয়াই আকৃতি বিশিষ্ট। ওয়াই আকৃতি বিশিষ্ট আমরা আগেই দেখেছি যে গ্লাইকোপ্রোটিন ধর্মী হয়ে থাকে এবং মূলত দুই জোড়া, 2 নম্বর আমরা বলতে পারি যে 2 জোড়া পলিপেপটাইড শৃঙ্খল নিয়ে গঠিত। দেখো আমি একটু ছোট করে লিখছি যেহেতু বোর্ডে একটু স্পেস কম আছে, তাই একটু শুনে শুনে বুঝে বুঝে লিখে নেওয়ার চেষ্টা করবে। তোমরা ভিডিওটা পেয়ে যাবে এবং যখন কোথাও অসুবিধা হবে সেই জায়গাটা একটু আলাদা করে দেখে নেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, 2 জোড়া পলিপেপটাইড আমরা বলতে পারি 2 জোড়া পলিপেপটাইড শৃঙ্খল
শৃঙ্খল বিশিষ্ট দেখা যায় বা শৃঙ্খল দ্বারা গঠিত। কোনো ক্ষেত্রে আমরা দেখব যে দুই জোড়ার বেশি, অর্থাৎ আমরা যেমন বিশেষ করে ডাইমার বা পেন্টামারের ক্ষেত্রে আমরা দেখব যে দুই জোড়ার বেশি। তো এটা মনোমার, যেহেতু মনোমার আলোচনা করছি, তাই এখানে দুই জোড়া লেখা হয়েছে। মনোমারের ক্ষেত্রে আমরা দুই জোড়া পলিপেপটাইড শৃঙ্খল পেয়ে থাকি, টু পেয়ার্স বা দুই জোড়া পলিপেপটাইড শৃঙ্খল মনোমারের ক্ষেত্রে পেয়ে থাকি, কিন্তু ডাইমার বা পেন্টামারের ক্ষেত্রে সেটা বেশি হয়ে থাকে। শৃঙ্খল বিশিষ্ট বলা যেতে পারে। অপরদিকে আমরা দেখব যে এই দুই জোড়া পলিপেপটাইড শৃঙ্খলের মধ্যে এক জোড়া আমরা বলতে পারি যে হলো ভারী চেন বা যাকে হেভি চেন বলে, অর্থাৎ এক জোড়া আমরা বলবো যে তাকে ভারী চেন বা হেভি চেন বলা হয়, এবং এই হেভি চেনকে এইচ দ্বারা মূলত চিহ্নিত করা হয়। একইভাবে অপর জোড়া মানে আরো এক জোড়া আমরা যদি দেখি, তাহলে আমরা দেখব যে সেটাকে লাইট চেন বলা হয়ে থাকে। লাইট চেন, এটাকে এল দ্বারা চিহ্নিত করা হয়। এখন এই চিহ্নিত চিত্রে কোনটা হেভি চেন এবং কোনটা লাইট চেন সেটা একটু দেখে নেব। তার আগে বলে দিই যে এই হেভি চেন মূলত 400টি অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত, মোট 400টি অ্যামাইনো অ্যাসিড, আর লাইট চেন হচ্ছে 200টি অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত। মাথায় রাখবো, তাহলে মোট একটি মনোমার মানে যেখানে আমরা দেখব যে দুই জোড়া পলিপেপটাইড শৃঙ্খল রয়েছে, সেখানে মোট 600টি পলিপেপটাইড মানে অ্যামাইনো অ্যাসিড দেখা যায়। মোট 600টি অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত, তার মধ্যে 400টি হচ্ছে হেভি চেনে আর 200টি লাইট মানে অ্যামাইনো অ্যাসিড লাইট চেন গঠন করে। আমরা বলতে পারি 200টি অ্যামাইনো অ্যাসিড লাইট চেন গঠন করে। মাথায় রাখবো, তাহলে মোট হচ্ছে 600টি অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত। এখানে আমরা বলতে পারি যে এইটা হচ্ছে বিশেষ করে হেভি চেন, অর্থাৎ এইটা মাথায় রাখবে, এইটাকে কি বলছি? হেভি চেন। এটাকে কি বলছি? হেভি চেন। অর্থাৎ ওপরে যেটা দেখতে পাচ্ছ যে পলিপেপটাইড শৃঙ্খল অ্যামাইনো প্রান্ত এবং কার্বক্সিল প্রান্ত যুক্ত, অ্যামাইনো প্রান্ত এবং কার্বক্সিল প্রান্ত যুক্ত, এটাকে বলা হচ্ছে হেভি চেন এবং এটাকে এইচ দ্বারা চিহ্নিত করা হয়ে থাকে। একইভাবে এই চেনটাকে বা পলিপেপটাইড শৃঙ্খলটাকে লাইট চেন বলা হয়। অর্থাৎ এই শৃঙ্খলটাকে আমরা হালকা শৃঙ্খল বা লাইট চেন বলি, এই শৃঙ্খলটাকে আমরা ভারী শৃঙ্খল বা হেভি চেন বলে থাকি। আচ্ছা, এগিয়ে যাব। বলছে প্রতিটি পলিপেপটাইড শৃঙ্খলের একটি প্রান্তে অ্যামাইনো মূলক রয়েছে। তো আমি এটা লিখবো না, কারণ তোমরা আশা করছি দেখতে পাচ্ছ যে প্রতিটির ক্ষেত্রে আমরা এক প্রান্তে অ্যামাইনো মূলক পাবো এবং অপর প্রান্তে ঠিক একইভাবে কার্বক্সিল প্রান্ত পাবো। এটাকে এন টার্মিনাল এবং সি টার্মিনাল বলে থাকি। এন টার্মিনাল, এইটাকে এন টার্মিনাল বলা হয়, এন টার্মিনাল বলা হয় বা টার্মিনাস বলা হয়, এন প্রান্ত। আর এটাকে একইভাবে সি টার্মিনাস বা সি প্রান্ত বলা হয়। আদর্শ অ্যান্টিবডি বলতে প্রথমেই বলবো যে একটা আদর্শ অ্যান্টিবডি বলতে মনোমার, অর্থাৎ মনোমার যেখানে আমরা বলতে পারি যে দুই জোড়া পলিপেপটাইড শৃঙ্খল নিয়ে গঠিত, কিন্তু এছাড়াও একটা অ্যান্টিবডি দুই জোড়ার অধিক পলিপেপটাইড শৃঙ্খল নিয়ে গঠিত হতে পারে। আমরা বলতে পারি যে একটি আদর্শ অ্যান্টিবডি অর্থাৎ একটি মনোমার মূলত মোট 600টি অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত এবং আমরা দু ধরনের শৃঙ্খল দেখতে পাই, অর্থাৎ একটি ভারী শৃঙ্খল বা মূলত আমরা বলতে পারি তাকে হেভি চেন বলে, আর অপরটি হচ্ছে লাইট চেন, অর্থাৎ এইটা হচ্ছে হেভি চেন
আমি আগেই বলেছি। আর তার সাথে সাথে আমরা দেখব যে লাইট চেন, হালকা শৃঙ্খল, ভারী চেন অর্থাৎ হেভি চেন, ও এই ওয়াইয়ের মতো যে গঠনটি দেখতে পাচ্ছ শুরুতেই, এই ভারী চেন মূলত 400টি অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত আমরা বলতে পারি। অর্থাৎ এক জোড়া হেভি চেন মোট 400টি অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত, এবং এক জোড়া লাইট চেন 200টি অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত। এইটা হচ্ছে লাইট চেন, আর এই পুরোটা হচ্ছে হেভি চেন, মোট 600টি অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, আমরা এছাড়া দেখেছি যে উভয় হেভি চেন এবং লাইট চেনের ক্ষেত্রে দুটো অঞ্চল দেখতে পাই, এক হচ্ছে ভ্যারিয়েবল অঞ্চল আর এক হচ্ছে কনস্ট্যান্ট অঞ্চল। অর্থাৎ ভ্যারিয়েবল অঞ্চলকে ভি দ্বারা নির্দেশ করে এবং কনস্ট্যান্ট অঞ্চলকে সি দ্বারা ইন্ডিকেট করা হয়, চিহ্নিত করা হয়। তো বিশেষ করে আমরা দেখব যে হেভি চেনের ক্ষেত্রে ভ্যারিয়েবল অঞ্চলকে চিহ্নিত করা হয় ভিএইচ দ্বারা, এবং ধ্রুবক অঞ্চল পরবর্তী যে অঞ্চলটি অর্থাৎ কনস্ট্যান্ট যে অঞ্চলটি সেটিকে চিহ্নিত করা হচ্ছে সিএইচ দ্বারা। লাইট চেনের ক্ষেত্রেও একইভাবে আমরা দেখবো যে ভিএল অর্থাৎ ভ্যারিয়েবল লাইট দ্বারা চিহ্নিত করা হয়, এবং পরবর্তী অংশটাকে এইটুকু অংশটাকে বলা যেতে পারে সিএল দ্বারা চিহ্নিত করা হয়, অর্থাৎ কনস্ট্যান্ট লাইট দ্বারা চিহ্নিত করা হয়। এবং আমরা বিশেষ করে এই আদর্শ অ্যান্টিবডির গঠনে সাধারণত বলা যেতে পারে যে বিভিন্ন স্থানে ডাইসালফাইড বন্ধনী দেখতে পাই। অর্থাৎ একই হেভি চেনের মধ্যেও যেমন ডাইসালফাইড বন্ধনী দেখতে পাচ্ছি, লাইট চেনের মধ্যেও ডাইসালফাইড বন্ধনী দেখতে পাচ্ছি। পাশাপাশি দেখবো যে দুটো হেভি চেনও ডাইসালফাইড বন্ধনী দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত। কোথায় না হিঞ্জ, এই অঞ্চলটাকে হিঞ্জ বলা হয়। এছাড়া বিশেষ করে অগ্রভাগের এই অংশে বিশেষ করে আমরা দেখবো যে যেখানে মূলত অ্যান্টিজেন যুক্ত হয়, এবং অ্যান্টিজেন অ্যান্টিবডি যে অংশের সঙ্গে যুক্ত থাকে প্যারাটম বলে, এবং সেই অংশটাকে আমরা এফএবি বলেও চিহ্নিত করি। এটাকে অ্যান্টিজেন যুক্ত হওয়ার স্থানও বলা হয়, ফ্র্যাগমেন্ট অ্যান্টিবডি এফএবি। ঠিক একইভাবে এফসি অর্থাৎ ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেশন, মানে পরবর্তী অংশটাকে ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেশন বলে। তো ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেশন অংশটা মূলত অ্যান্টিবডির কাণ্ড গঠন করে, বলা যেতে পারে যে হেভি চেন দ্বারা এই কাণ্ড গঠিত হয়। তো এখানে আর আলাদা করে বলার মতো কিছু নেই। সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের জায়গা হচ্ছে আমরা বলতে পারি যে অ্যান্টিবডির গঠন। তো একটু অ্যান্টিবডির গঠনটা আমরা আলোচনা করে নিয়েছি, পাশাপাশি আরো একটি প্রশ্নের জায়গা আমরা পেয়ে থাকি, গুরুত্বপূর্ণ প্রশ্নের জায়গা, এবং মূলত আমরা এখান থেকে প্রশ্ন আশা করতে পারি, বলতে পারো, সেটা হচ্ছে অ্যান্টিবডির বিভিন্ন প্রকারভেদ। ঠিক আছে, তো আমি সকলকে বলবো যে তোমরা যদি বই দেখো, তো আমরা বিশেষ করে প্রকারভেদ আলোচনা করতে গিয়ে বিভিন্ন যে প্রকারভেদ রয়েছে তার আণবিক ভর থেকে শুরু করে আরো অন্যান্য বৈশিষ্ট্য আলোচনা করি। তো অবশ্যই দেখবে বই থেকে, কিন্তু আমি যেটুকু বলছি সেইটুকু মাথায় রাখবে ভালো করে, সেটা ভালো করে অবশ্যই মাথায় রাখা দরকার। তারপরে বইয়ে যে অতিরিক্ত রয়েছে সেগুলো যদি মনে হয় নিশ্চয়ই দেখবে। আমি সকলকে এটাই বলবো, একটু দেখে নাও। আচ্ছা, অ্যান্টিবডির প্রকারভেদ। ঠিক আছে, আমরা দেখবো যে মূলত 5 প্রকারের আমরা অ্যান্টিবডি দেখতে পাই, এবং এই 5 প্রকারের অ্যান্টিবডি খুবই গুরুত্বপূর্ণ, একটু দেখে নাও। এক হচ্ছে আইজিজি। আচ্ছা, আমি একটু এখানে আলাদা করে বলে দিচ্ছি যে আইজি কথার অর্থ হচ্ছে ইমিউনো গ্লোবিউলিনকে নির্দেশ করে। ইমিউনো গ্লোবিউলিন অর্থাৎ এগুলি হচ্ছে বিশেষ করে আমরা প্রথমেই দেখেছি যে রাসায়নিক প্রকৃতি হচ্ছে প্রোটিন। তো কি ধরনের প্রোটিন আমরা বলতে পারি যে এগুলি গ্লোবিউলিন প্রকৃতির প্রোটিন, গোলাকার প্রোটিন বলা যেতে পারে, এবং যেহেতু অনাক্রম্যতায় বিশেষ ভূমিকা পালন করে তাই জন্য এগুলিকে ইমিউনোগ্লোবিউলিন বলা হয় এবং আইজি দ্বারা নির্দেশ করা হয়। তো
তো বিশেষ করে আমরা দেখবো যে আইজিজি, আইজি এ, আইজি এ, আইজি এম, আইজি এম এবং আইজি ডি, আর একইভাবে আইজি ই। তো একটু এখানে আলাদা করে বলতে চাই, এটা জাস্ট মাথায় রাখবে সকলে, ঠিক আছে? জাস্ট একটু আলাদা করে বলে দিচ্ছি যে এই নামকরণ কিভাবে হয়েছে। যেমন আইজিজি বা আইজিএ বা আইজিএম বা ডি বা ই, এই নামকরণ কিভাবে হয়েছে না, মূলত এটি এর নামকরণ এর পলিপেপটাইড শৃঙ্খলের উপর নির্ভর করে হয়েছে। পলিপেপটাইড শৃঙ্খল বলতে পারো যে আইজিজি অর্থাৎ গামা চেনের জন্য, অর্থাৎ গামা চেন, এ আইজিএ আলফা চেনের জন্য, এর পলিপেপটাইড শৃঙ্খলকে আমরা আলফা পলিপেপটাইড শৃঙ্খল বলে থাকি। জি কেন গামা, এম কেন মিউ, ডি কেন ডেল্টা, ডেল্টা, আর ই এপসাইলন। তো আমরা বিভিন্ন ধরনের আমরা দেখেছি যে একটা অ্যান্টিবডিকে আমরা দেখেছি মূলত এটি প্রোটিন ধর্মীয় এবং অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত। তো আমরা বলতে পারি যে এই অ্যামাইনো অ্যাসিডগুলি পলিপেপটাইড শৃঙ্খল গঠন করে এবং বিভিন্ন ধরনের পলিপেপটাইড শৃঙ্খল দেখা যায় এবং তার উপর নির্ভর করে মূলত নামকরণ। তো যেমন আমি একটু আগেই বলছিলাম যে আরো অতিরিক্ত আলোচনা করলে গভীরে, যেমন আমরা দেখবো যে কাপ্পা চেন বলে টার্মস রয়েছে, বইয়ে লেখা রয়েছে। তো আমি আবার বলছি যে প্রয়োজন নেই এই মুহূর্তে, কিন্তু এইটুকু আলাদা করে বলে দিচ্ছি যে এই অ্যান্টিবডির যে সকল প্রকারভেদ আমরা দেখছি সেটাও বিশেষ করে আমরা বলতে পারি যে পলিপেপটাইড শৃঙ্খলের ভিত্তিতে, বিভিন্ন প্রকারভেদের ভিত্তিতে মূলত তার নামকরণ হয়েছে। জি নামকরণ হয়েছে, বিশেষ করে আমরা দেখবো যে যে পলিপেপটাইড শৃঙ্খল আমরা পেয়ে থাকি সেটা গামা চেন বলা হয়। একইভাবে আমরা বলতে পারি যে আইজিএ নামকরণ হয়েছে আলফা বলে, আলফা বুঝতেই পারছো আশা করা যাচ্ছে। এবং একইভাবে বলতে পারো আইজিএম, সেটা নামকরণ হয়েছে বলা যেতে পারে মিউ, মিউ কারণে, অর্থাৎ মিউ থেকে এসছে আইজিএম। একইভাবে ডি ডেল্টা এবং ই অর্থাৎ এপসাইলন। তো বিভিন্ন ধরনের পলিপেপটাইড শৃঙ্খল বিভিন্ন তার বৈশিষ্ট্যের ভিত্তিতে তার নামকরণ করা হয়েছে, যদিও আমাদের সেটা আলাদা করে হয়তো সত্যি প্রয়োজন নেই, ওই জন্য হয়তো বিশেষ আলোচনা করার দরকার নেই। তাও একবার বলে দিলাম আমাদের যেটা দরকার এখানে এই প্রকারভেদ থেকে প্রথমে জানতে হবে যে 5টি প্রকারভেদ। দ্বিতীয় হচ্ছে আমরা অবশ্যই এর গঠনটা, এদের গঠনটা একটু জানার চেষ্টা করব, যেটা আমাদের কাছে প্রশ্নের জায়গা বা বোঝার জায়গা, সেটাই আমরা জানার চেষ্টা করব। এখন যে আইজিজি হচ্ছে মোনোমার, মোনোমার, আইজিজি হচ্ছে মোনোমার, আইজি এ হচ্ছে অপরদিকে আমরা দেখব যে ডাইমার, আইজিএম হচ্ছে একমাত্র পেন্টামার, একমাত্র পেন্টামার, আইজিডি মোনোমার, আইজিডি অপরদিকে হচ্ছে মোনোমার, মাথায় রাখবে মোনোমার, আর আইজিইও হচ্ছে মোনোমার, আইজিইও হচ্ছে মোনোমার, ঠিক আছে? তো এবার একটু বলি, প্রথমেই আমরা দেখে নিয়েছি যে একটা মোনোমারে কটি পলিপেপটাইড শৃঙ্খল থাকে, 2টি পলিপেপটাইড শৃঙ্খল থাকে, 600টি অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত, বুঝতেই পারছো? তাহলে একটা ডাইমারে কটি পলিপেপটাইড শৃঙ্খল থাকবে সেটাও আমরা প্রথমে আলোচনা করে নিয়েছি, 4টি পলিপেপটাইড শৃঙ্খল থাকবে, অর্থাৎ সেখানে মোট কটি অ্যামাইনো অ্যাসিড সেটা হিসেব করে নেওয়া যেতে পারে আলাদা করে, প্রয়োজন নেই। হ্যাঁ, কেউ কিছু বলছো? মোনোমারে 2 জোড়া, আমার বলাটা ভুল হয়েছে, সরি, ঠিকই বলেছো, 4টি মানে 2টো জোড়া, হ্যাঁ ঠিক আছে, 2 পেয়ার্স, অর্থাৎ মোট 600টি অ্যামাইনো অ্যাসিড। একইভাবে ডাইমারে 4 জোড়া, আর পেন্টামারেও আমরা যদি দেখি তাহলে মোট কত জোড়া পাবো পলিপেপটাইড শৃঙ্খল?
5 জোড়া। আশা করছি ঠিক বলেছি, মিলিয়ে নেবে। তাহলে অ্যামাইনো অ্যাসিডটা হিসেব করে নেওয়া যায়, যদিও অ্যামাইনো অ্যাসিডটা কেউ আলাদা করে জিজ্ঞেস করে না, এটা প্রশ্নের জায়গা নয়, কিন্তু এটা কনসেপ্টের জায়গা, আর কিছুই নয়, এটা কনসেপ্টের জায়গা। তো একমাত্র পেন্টামার যদি দেখো তাহলে সেটা হচ্ছে আইজিএম, মাথায় রাখবে, একমাত্র পেন্টামার হলো আইজিএম, আর ডাইমার হচ্ছে বিশেষ করে আমরা বলতে পারি আইজিএ। এবার হচ্ছে ডাইমার, পেন্টামার, মনোমার কি। তো আমরা যখন একটা আদর্শ অ্যান্টিবডির গঠন আলোচনা করেছি, আমরা দেখেছি যে মূলত সেটি মোট 4টি পলিপেপটাইড শৃঙ্খল নিয়ে গঠিত। তো এটা হচ্ছে মনোমার, এটা হচ্ছে মনোমার। আচ্ছা, ডাইমারটা যদি দেখি তাহলে ডাইমারটা মূলত এই ধরনের, আমরা বলতে পারি যে দেখতে। আশা করছি বুঝতে পারছো যে কেন ডাইমার বলা হচ্ছে। আশা করছি পেন্টামারটা আলাদা করে একে বোঝানোর দরকার নেই, যদি প্রয়োজন হয় তাহলে একটু বই দেখে নেবে। যেমন এখানে দুটো দেখতে পাচ্ছি, একইভাবে এখানে মোট 5টা দেখতে পাবো, 5 জোড়া পলিপেপটাইড শৃঙ্খল নিয়ে গঠিত আমরা বলতে পারি। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে আমরা বলতে পারি সব থেকে আণবিক ভর কার বেশি, আইজিএম। আইজিএম এর আণবিক ভর সব থেকে বেশি, এইটা এমনি বলা যায়। এবার আণবিক ভর কত এটা হয়তো মুখস্থ করে মনে রাখতে হয়, তবে আমি বলবো যে যেহেতু প্রশ্নের জায়গা নয়, ফলে মুখস্থ করে মনে রাখার দরকার নেই, দেখতে পারো। এটা কনসেপ্ট বলছে যে যেহেতু পেন্টামার, ফলে এর আণবিক ভর সব থেকে বেশি হওয়ার কথা, তাই না? তো আলাদা করে হয়তো এটা মনে রাখলেই আমাদের হয়ে যায়। আচ্ছা, যেটা গুরুত্বপূর্ণ প্রশ্নের জায়গা এটা ছাড়া সেটা হচ্ছে যে মূলত এই আইজিজি কটি অ্যান্টিজেনের সাথে যুক্ত হবে। আইজিজি হচ্ছে মনোমার, তাহলে 2টি অ্যান্টিজেনের সঙ্গে সংযুক্ত হবে। ডাইমার তাহলে 4টি অ্যান্টিজেনের সঙ্গে সংযুক্ত হবে। পেন্টামার 10টি অ্যান্টিজেনের সঙ্গে সংযুক্ত হয়। দেখো এটা প্রথমেই বলে দেওয়া হয়েছে, অ্যান্টিজেনের সঙ্গে সংযুক্তি বলে আলাদা করে বৈশিষ্ট্যে প্রথমেই আলোচনা করে দেওয়া হয়েছে। একইভাবে আইজিডি 2টো আর আইজিই 2টো। তো এটাও আমরা বলতে পারি কনসেপ্টের জায়গা, যদি কখনো প্রশ্ন পাই তাহলে সেই প্রশ্নের উত্তর আমরা দিতে পারি, ফলে অসুবিধা হওয়ার কথা নয়। একটু এগিয়ে যাব, বলছে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নের জায়গা, যেটা মানে সর্বদা আমরা আশা করতে পারি যে কোনো কম্পিটিটিভে, আমার অভিজ্ঞতা বলছে যে আমরা এই প্রশ্ন পেয়েই থাকি, একটা না একটা পেয়েই থাকি। ঠিক আছে, দায়িত্ব নিয়ে বলতে পারি, আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে একটা না একটা আমি পাবোই এই জায়গা থেকে। সেটা হচ্ছে এই অ্যান্টিবডিগুলির কাজ। এই অ্যান্টিবডিগুলির কাজ যেমন প্রথমেই বলতে হয় যে আইজিজি প্লাসেন্টা ভেদ করতে পারে। প্লাসেন্টা ভেদ করতে পারে, প্লাসেন্টা ভেদ করতে পারে। তাহলে এটাই প্রশ্ন যে কোন অ্যান্টিবডি প্লাসেন্টা ভেদ করতে পারে। আইজিজি প্লাসেন্টা ভেদ করতে পারে, এটাই প্রশ্ন, এটাই উত্তর। আমি এর থেকে বেশি গভীরে যাব না, আরো কাজ রয়েছে। যেমন আমি বলতে পারি আইজিজি কমপ্লিমেন্ট তন্ত্রকে সক্রিয় করে, ঠিক আছে, তবে সেটা আমাকে কখনো প্রশ্ন করা হয় না, সেটা আলাদা করে দেখে নিতে পারো, সেটা বই থেকে দেখে নিতে পারো, পরীক্ষার খাতায় লেখার জন্য আলাদা করে প্রস্তুত করে নিতে পারো। আমার যেটা প্রশ্নের জায়গা আলাদা করে, যেটা দরকার, যে প্রশ্নটা আমাকে করা হয় সর্বদা, সেই প্রশ্ন সেটা আমি এখানে উল্লেখ করছি। সেটা হচ্ছে কোন অ্যান্টিবডি প্লাসেন্টা ভেদ করতে পারে। আইজিজি প্লাসেন্টা ভেদ করতে পারে। আইজিএ মাতৃদুগ্ধে পাওয়া যায়। আমি শুধু দেখো প্রশ্ন এবং প্রশ্নের উত্তরটা উল্লেখ করছি, আর এটাই প্রশ্ন, এটাই প্রশ্নের উত্তর, এটাই যেখানেই বসবো সেই একই প্রশ্ন আমাকে করা হবে যে মাতৃদুগ্ধে কোন স্বাভাবিকভাবে অ্যান্টিবডি আমরা পেয়ে থাকি। মাতৃদুগ্ধে মূলত আমরা দেখবো যে আইজিএ পাওয়া যায়। কোলোস্ট্রাম, একে বলে কোলোস্ট্রাম, কোলোস্ট্রামে আইজিএ পেয়ে থাকি। এটা আমরা হিউম্যান রিপ্রোডাকশন আলোচনা করতে গিয়েও একবার আলোচনা করি, ল্যাকটেশন আলোচনা করি, যে মাতৃদুগ্ধ যখন প্রথম শিশু মাতৃদুগ্ধ পান করে সেটাকে কোলোস্ট্রাম বলে, আর সেখানে আইজিএ বেশি পরিমাণ থাকে। ঠিক আছে, পেন্টামার, পেন্টামার আমরা আলাদা করে হয়তো বিশেষ কোনো উল্লেখযোগ্য কাজ দেখি না। বলতে পারি যে অ্যাগ্লুটিনেশন, তো এটা হয়তো প্রশ্নের জায়গা নয়। অ্যাগ্লুটিনেশন আমি আগেই বলেছি, দলবদ্ধকরণ, অর্থাৎ অ্যান্টিজেন এবং
অ্যান্টিবডি বিক্রিয়ার ফলে মূলত আমরা দেখবো যে দলবদ্ধকরণের মাধ্যমে অ্যান্টিজেনকে ধ্বংস করতে সাহায্য করে, ব্যাকটেরিয়াকে অ্যাক্লুডিনেশন ও এবং অপসোনাইজেশনের মাধ্যমে ধ্বংস করতে সাহায্য করে। তো এটা হয়তো স্বাভাবিকভাবে প্রশ্ন করে না, ফলে আমি আলাদা করে হয়তো উল্লেখ করব না। প্রশ্নের জায়গা কোনটা আমি আলাদা করে চিহ্নিত করে দিচ্ছি। মাথায় রাখবে যে এইটা যখনই পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় বসবে তার আগে এই দুটো অবশ্যই দেখে নেবে। এবং সবশেষে আইজিডি আমি পরে আসছি, আইজিই অ্যালার্জি প্রতিরোধ করে, অ্যালার্জি প্রতিরোধ করে, অ্যালার্জি প্রতিরোধ করে, প্রতিরোধ, এইটাও হচ্ছে আমার প্রশ্নের জায়গা। অর্থাৎ কোন অ্যান্টিবডি অ্যালার্জি প্রতিরোধ করে, কোন অ্যান্টিবডি অ্যালার্জি প্রতিরোধ করে, সেটা হচ্ছে আমরা বলতে পারি আইজিই। আর আইজিডি আমরা বলতে পারি যে অনাক্রম্য সাড়া শুরু হতে সহায়তা করে। এটা খুব একটা উল্লেখযোগ্য নয়। অনাক্রম্য সাড়া শুরু হতে সাহায্য করে, অনাক্রম্য সাড়া শুরু হতে তার সূচনা ঘটায় বলা যেতে পারে। তো উল্লেখযোগ্য নয়, আমি আলাদা করে লাল কালি দিয়ে চিহ্নিত করে দিয়েছি যে যেটা তোমার প্রশ্নের জায়গা, তো দেখো অ্যান্টিবডি কি, অ্যান্টিবডির বৈশিষ্ট্য কি, অ্যান্টিবডি বৈশিষ্ট্য ছাড়া অ্যান্টিবডির একটা আদর্শ অ্যান্টিবডির গঠন এবং অ্যান্টিবডির কাজ। এবার দেখো তুমি একটা বইয়ের সারণী পেয়ে যাবে, সেখানে আণবিক ভর, সেখানে বলা যেতে পারে যে কতগুলি অ্যান্টিজেনের সাথে যুক্ত হয়, কতগুলি শৃঙ্খল নিয়ে গঠিত, কি ধরনের শৃঙ্খল নিয়ে গঠিত, সব লেখা রয়েছে। সেটা আমি যতটা পেরেছি উল্লেখ করে দিয়েছি। তবে মূল যেটা প্রশ্নের জায়গা সেইগুলোকে আলাদা করে চিহ্নিত করে দিচ্ছি, এটা মনে রাখলেই চলবে। বাকি তুমি এরপর মুখস্থ করো নোট ধরে বা বই ধরে, সেটা তোমার উপর। কিন্তু এই যেটুকু বলে দেওয়া হয়েছে এটা যেন মাথায় থাকে, তাহলে যে কোনো পরীক্ষায় আমি বলতে পারি যে অসুবিধা হবে না। তো এই হচ্ছে অ্যান্টিবডি।